আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর, মেইন অপারেটর পদের যে পরীক্ষাটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, সেই পদের যে প্রশ্নটি এসেছিল, যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের একটি অন্তর্ভুক্ত একটি চাকরি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে পরীক্ষাগুলো হয়, এই চাকরির পরীক্ষাগুলোতে ভালোভাবে উত্তীর্ণ হতে গেলে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো খুব সুন্দর করে চর্চা করতে হবে। যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো ঠিকঠাকভাবে চর্চা করতে পারেন, তাহলে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকখানি এগিয়ে যাবেন। কারণ আমরা দেখি যে 11 থেকে 20তম গ্রেডের প্রত্যেকটা চাকরি পরীক্ষা 80 থেকে 90% প্রশ্ন হয় রিপিটেড প্রশ্ন। বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলাই বারবার রিপিট হয়। ওই বাদবাকি যে 10% বা 20% যে প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে সাধারণত সাধারণ জ্ঞানের উপরে হয়, সাম্প্রতিক কিছু প্রশ্ন হয়। আর 2-1টা প্রশ্ন বাংলা, ইংরেজি অথবা গণিতের ক্ষেত্রে একটু নতুন করে আসে। এছাড়া ওভারঅল যদি দেখি যে 80 থেকে 90% প্রশ্নই কিন্তু মূলত বিগত সালের প্রশ্ন থেকে আসে। তো এই জন্যই আমাদের বিগত সালের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগের এই পোস্টাল অপারেটর, মেইন অপারেটর পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল কয়েকদিন আগে, সেই প্রশ্নগুলো আজকে আমরা সুন্দর করে আলোচনা করব। তো দেখা যাক যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে এখানে প্রশ্ন ছিল 70টি প্রশ্ন ছিল, সময় ছিল 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 70টি প্রশ্ন এখানে আমাদের সমাধান করে বৃত্ত ভরাট করা লাগতো। তো এই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নগুলো এসেছে, শুরুতেই যে প্রশ্নটি এসেছে বাংলা থেকে এসেছে, সেটা হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি। মানে এই টপিকটা নিয়ে যে কি পরিমাণ যে মারামারি, মানে মানে এই যে শব্দের ক্ষুদ্রতম একক কি বা ক্ষুদ্রতম অংশ কি। শব্দের ক্ষুদ্রতম অংশ বলতেই বোঝায় যেটা, সেটা হচ্ছে মূলত উপাদানকে বোঝায়। উপাদান বলতে বোঝায় ক্ষুদ্রতম অংশ, যেটাকে আমরা ক্ষুদ্রতম বলে থাকি। তো এটা হচ্ছে অনেকটা, এখানে কিন্তু অনেক ধরনের উত্তর দিয়ে থাকে। অনেকে বলেন যে শব্দ হবে, শব্দের ক্ষুদ্রতম অংশ, অনেকেই বলেন যে বর্ণ হবে, অনেকেই বলেন যে ধ্বনি হবে। তো এই ধরনের বিভিন্ন বিষয় আছে। তো একটা জিনিস মনে রাখবেন যে শব্দের ক্ষুদ্রতম অংশ বললেই সেটা ধ্বনি এবং বর্ণ দুটাই হয়। এক্ষেত্রে যদি অপশনে থাকে, সেক্ষেত্রে আমাকে নিতে হবে ধ্বনি। ধ্বনি থেকে মূলত বর্ণের সৃষ্টি হয়। যেমন আমরা যদি ক কে লিখি, ক এর যে ক্ষুদ্রতম অংশগুলো আছে, এই প্রত্যেকটা ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনিমূল। এবং এই যে অনেকগুলো ধ্বনিমূল যদি একসাথে যদি থাকে, তখন সেটাকে বলা হবে কি, ধ্বনি বলা হয়। এটাকে কি বলা হবে? ধ্বনি বলা হয়। তাই এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি বলা হবে? ধ্বনিমূল বলা হয়। আর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন একসাথে থাকে, তখন সেটাকে বলা হয় ধ্বনি বলা হয়। আর এই অনেকগুলো ধ্বনিমূল যখন একটা নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করে, তখন সেটার নাম হয়ে যায় কি, বর্ণ হয়ে যায়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে দেখেন, ধ্বনি বড় নাকি বর্ণ বড়? সবথেকে ক্ষুদ্র কোনটা? সবথেকে ক্ষুদ্র হচ্ছে মূলত ধ্বনি। ধ্বনির চেয়ে ক্ষুদ্র হচ্ছে ধ্বনিমূল। ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হবে কি, ধ্বনি হবে। এরপর যদি আমরা দেখি যে পুষ্প শব্দের সমার্থক অর্থ কি, এগুলো তো একদমই হচ্ছে কি মুখস্থ বিষয় বা এগুলো জানার বিষয়। সেটা হচ্ছে পুষ্পের সমার্থক শব্দ তো আমরা জানি, সেটা হচ্ছে পুষ্পকুঞ্জ, তাই না? সেটা হচ্ছে মূলত কি, পুষ্পকুঞ্জ। পুষ্পকুঞ্জ হচ্ছে পুষ্পের সমার্থক শব্দ। এরপর দেখেন চারি থেকে চাইর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? চারি থেকে চাইর, তাই না? চারি থেকে চাইর, চারি। তো এখানে দেখেন যে চয়ের পর আকার আসছে, তারপর র আছে, তারপর কিন্তু ইকার আছে। ইকার কিন্তু এখানে রয়ের পরে আছে। তো আমরা জানি পরের ইকার বা উকার যদি আগে চলে আসে, এই যে পরের ইকার মানে এই পরের ইটা যদি আগে চলে আসে, তাহলে সেটাকে বলা হয় অপিনিহিতি। চারি থেকে চাইর, তাহলে এটা সঠিক উত্তর হবে কি, অপিনিহিতি হবে। অপিনিহিতি। এরপরে যদি আমরা দেখি বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নামই কি। খেয়াল করে দেখেন যে অর্থের সাথে ভাবের যদি মিল থাকে, যেমন আমরা যদি বলে থাকি যে চোখের পানিতে প্লাবনের সৃষ্টি হয়েছে, বলেন দেখি এই বাক্য কি ভুল আছে? দেখেন, চোখের পানিতে প্লাবনের সৃষ্টি হয়েছে। চোখের পানিতে প্লাবনের সৃষ্টি হয়েছে, তাহলে খেয়াল করে দেখেন বাক্য কিন্তু ঠিক আছে, এমনিতে আকাঙ্ক্ষা আসক্তি সবই ঠিক আছে, কিন্তু যোগ্যতা হারিয়েছে। কারণ কি, চোখের পানিতে কি কখনো প্লাবন হয় নাকি? প্লাবন হয় না। প্লাবন সৃষ্টি হয় কিসের পানিতে? বন্যার পানিতে হয়। তো এখানে যদি চোখের না থেকে যদি আমি বন্যার দিতাম, তাহলে কিন্তু ঠিক ছিল। তাহলে এই যে এটা কি বলা হয়, যোগ্যতা। তাহলে ভাববন্ধন মানে এই যে বাক্যের যে ভাব এবং অর্থ, এটার মিলবন্ধনকে কি বলা হয়? যোগ্যতা বলা হয়। এটাকেই বলা হয় কি, যোগ্যতা। একাধিক বর্ণ যুক্ত হয়ে ড্যাশ বর্ণ তৈরি হয়, এটা খুবই সহজ। একাধিক বর্ণ যুক্ত হয়ে কি হয়, ড্যাশ বর্ণ তৈরি। যেমন আমরা যদি বলি যে দ্রব্য, এখানে দেখেন বয়ের সাথে জফলা যুক্ত হয়েছে, কি হয়েছে, এটাকে বলে যুক্ত বর্ণ বলা হয়। এটা কি বলা হয়, যুক্ত বর্ণ বলা হয়। যেমন আমরা যদি বলি গ্লাস, এই যে দেখেন এখানে একাধিক বর্ণ যুক্ত হওয়ার ফলে এটাকে কি বলা হয়, যুক্ত বর্ণ বলা হয়। তাহলে এখানে শূন্য স্থানে বসবে যুক্ত।
এবার দেখেন কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়। এখানে দেখেন যে উপসর্গযুক্ত শব্দ আগমন, একটা উপসর্গ, নির্দেশ, এখানে একটা বলে একটা দেশ, দেশ থেকে, দেশ মানে আদেশ, নির্দেশ, তাই না, নির্দেশ, নিরটা একটা উপসর্গ, স্বর্গ থেকে উপসর্গ, এটাও একটা উপসর্গ, এখানে উপসর্গ আছে, এখানেও আছে, তাহলে উপসর্গ নাই কোথায়, সেই শব্দটা আমরা খুঁজে বের করব। সেটি হচ্ছে উপসর্গ নাই হচ্ছে, তাহলে উত্তর হবে কোনটি, শিক্ষক। তাহলে উপসর্গ নাই কোথায়, শিক্ষক, এই শব্দে কি নাই, কোনো ধরনের উপসর্গ নাই। এরপর দেখা যাক কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ। নিপাতন সিদ্ধ বলতে যে বোঝায় যেটা নিয়ম কানুন মানে না। বাগদান, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির প্রথম যে নিয়মটা আছে, গ থাকলে ক হয়ে যায়, বাগদান। উচ্ছেদ, উদ্যোগ, ছেদ, এটাও নিয়ম অনুযায়ী হয়েছে, যে ওই যে খণ্ডত এটার পরিবর্তে সমযোগ সার, অনুসার থাকলে কি হয়, মহাসন্ত হয়, সংসার, অনুসারের পরিবর্তে কি হবে, মহাসন্ত হবে। এবার দেখেন তাহলে পরস্পর, এটা হলো নিপাতনে সিদ্ধ, পর যোগ পর, এটা কি কেবল হয়, নিপাতনে সিদ্ধ সন্ধি, ঠিক আছে। এরপর দেখা যাক নিয়ম কানুন ছাড়াই যে সন্ধি হয়, নিয়ম না মেনেই হয়। উচ্চারণের একক কি, খেয়াল করে দেখেন, উচ্চারণের একককে বলা হয় মূলত অক্ষর। কি বলা হয়, অক্ষর। যেমন অক্ষর এই শব্দটাকে আমরা যদি উচ্চারণ করি দুইটা অংশ পাই না, একটা হলো অক, অক, আর একটা হলো কি খর, এই যে অক খর, তাহলে এখানে উচ্চারণের একককে কি বলা হয়, অক্ষর বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে কি, অক্ষর বলা হয়, যেটাকে আমরা সিলেবাল বলে থাকি। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? আমরা জানি যে কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কি, কামিন হয়, তাই না, কুলির স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। ওই যে ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ আছে, যেমন বাদশার স্ত্রীবাচক শব্দ হচ্ছে বেগম, সাধু থেকে সাধী, সম্রাট থেকে সম্রাজ্ঞী, কুলি থেকে কামিন, এই যে এটা আর কি, কুলির স্ত্রীবাচক শব্দ কি হবে, তাহলে কামিন হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেখেন কোনটি উভয়লিঙ্গ। এখানে দেখেন উভয়লিঙ্গ কোনটা, উভয়লিঙ্গ কোনটা, এখানে কি স্ত্রী না, স্ত্রী উভয়লিঙ্গ না, স্ত্রী দ্বারা তো স্ত্রীবাচক শব্দ, স্ত্রী লিঙ্গ। দেবর, দেবর হচ্ছে পুরুষ লিঙ্গ, দেবরের একাধিক স্ত্রীবাচক শব্দ আছে, দেবর যেমন আছে, যা আছে, আবার কি আছে, ননদ আছে। এবার হচ্ছে পুত্র, পুত্র পুরুষবাচক শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ আছে, পুত্র থেকে পুত্রী হয় বা পুত্র থেকে কন্যা হয়, তাই না। তো এখানে দেখেন সন্তান, সন্তান হচ্ছে উভয়লিঙ্গ, সন্তান দ্বারা কাকে বোঝায়, উভয়জনকেই বোঝায়। যেমন আমরা যদি বলি মানুষ, মানুষটা উভয়লিঙ্গ, গরুটা হচ্ছে উভয়লিঙ্গ, ঠিক আছে, শিশুটা হচ্ছে উভয়লিঙ্গ, ঠিক তেমনি সন্তানটা উভয়লিঙ্গ, এখানে কি বোঝায়, দুজনকে বোঝায়, নারী পুরুষ দুজনকেই বোঝানো হয়। এরপর দেখি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই যে বিখ্যাত একটা গান আছে, এই গানটির রচয়িতা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই গানটি লিখেছেন। তো এই বিষয়গুলো তো আছে, আপনাকে না পড়লে তো আর পারবেন, এগুলো হচ্ছে আপনাদের অনেকটা কি মেমোরাইজিংয়ের যে বিষয়গুলো। চাঁদের হাট, এই কথাটার অর্থ কি, এটা বাগধারা থেকে আসছে, বাগধারা থেকে তো এই বাগধারা এক কথা প্রকাশ, এগুলো তো 11 থেকে 20তম গ্রেডের জন্য কি একদম কম্পালসারি কিছু টপিক আসবেই। তো এখানে দেখেন যে কি চাঁদের হাট বলতে কি বোঝায়, আনন্দের প্রাচুর্য, চাঁদের হাট বলতে কি বোঝায়, আনন্দের প্রাচুর্য। এরপর দেখেন রেলগাড়ি কোন সমাস, তাই না, রেলগাড়ি কোন সমাস, দেখেন রেলগাড়ি, রেল শব্দটা নাউন, গাড়িও নাউন, দুইটা নাউন পাশাপাশি থাকলে তাহলে একটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আমরা জানি। তো দুইটা নাউন বা একটা নাউন বা একটা অ্যাডজেক্টিভ যদি একসাথে যদি কি হয়, একটা সমাস তৈরি করে, তাহলে সেটা নাম হয়ে যায় কি, কর্মধারয় সমাস। এটা রূপক তো হবেই না, কারণ রেলগাড়ির সাথে এখানে তুলনা করা হয়নি, উপমান তো হবেই না, কারণ এখানে তুলনা করা হয়নি, রেলের সাথে তো গাড়ির তুলনা করা হয়নি, তুলনা করলে না উপমান হইতো বা রূপক হইতে পারতো, উপমিতিও হবে না, কারণ এখানে তুলনা যেহেতু হয়নি, তাহলে এটা কি হবে, মধ্যপদলোপী হবে, অর্থাৎ রেল, রেল চালিত গাড়ি, রেলগাড়ি, তাই না, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় হবে। এবার দেখেন অভিধানে কোন শব্দটি আগে বসবে, এখানে দেখেন চাঁদ আগে বসবে, এই চাঁদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্রহণযোগ্য চন্দ্রবিন্দু, খেলা, খেলা খ, এটা আগে বসবে, গ্রহ গ আগে বসবে, এই ক্ষমা আগে বসবে। নিয়ম অনুযায়ী ক্ষীয় খ যেটা আছে এটা হলো কি ব্যঞ্জনের আগেই কিন্তু এগুলো ব্যবহার হয়। তো এখানে কোনটা উত্তর হবে, অবশ্যই ক্ষমা হবে, কারণ কি ক স ম, তাই না, ক স মিলে কি হয়, ক্ষীয় খ হয়। তো ক্রম অনুযায়ী এখানে ক্ষমা শব্দটি কি হবে, আপনাদের অভিধানে আগে আসবে। দেখেন খেয়াল করে দেখেন, এটা এই 47তম বিসিএসে আসছিল, অভিধান থেকে প্রশ্ন আসছিল, 49 অভিধান থেকে প্রশ্ন এসেছিল, এর আগে কিন্তু অভিধান থেকে এভাবে প্রশ্ন আসেনি। তার মানে আপনারা দেখেন এই যে বিসিএস থেকে যে শুরু হয়েছে, এই অভিধানিক প্রশ্নগুলো কিন্তু এখন ক্রমান্বয়ে চলতেইছে। এবার দেখেন বিদিত শব্দের প্রকৃতি প্রত্যয় কি, বিদিত শব্দের প্রকৃতি প্রত্যয় কি, আমরা জানি বিদিত শব্দের প্রকৃতি প্রত্যয় যে বিদ যুক্ত, এই বিদ কিন্তু ধাতু চিহ্ন হবে, এখানে হসন্ত হবে, ত হবে, এটা দেখে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আজকে আমরা আমরা আসলে এত বেশি ব্যাখ্যাতে যাব না, আজকে মূলত সঠিক উত্তরগুলো বলে দিব, যারা পরীক্ষা দিয়েছেন তাদের অনুরোধেই মূলত আজকে আমাদের এই আয়োজনটি। মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি, কোন গল্পের উদ্ধৃতি, কোন গল্পের উদ্ধৃতি বলেন দেখি, এটা হচ্ছে মূলত ছুটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, সেটা হলো কি ছুটি গল্প, এটা হচ্ছে মূলত ছুটি গল্পের কি উদ্ধৃতি। এরপর দেখা যাক তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটা হলো কি, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি
আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক যে উপন্যাস আছে সেটা হলো কোনটা? কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা উপন্যাসের একটা বিখ্যাত উক্তি আছে, সেই প্রথম রোমান্টিক সংলাপ, তাই না? পথিক তুমি পথ হারাইয়াছ, এটারই একটা সংলাপ হলো কি? তুমি অধম তাই বলি আমি কি হব না, উত্তম হইব না কেন। এবার দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটা? আমরা জানি যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস হচ্ছে কোনটা? রাইফেল রুটি আওরাত, রাইফেল রুটি আওরাত, তাই না? এটা হচ্ছে কি প্রথম উপন্যাস। এরপর যদি বলি যে কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? আমরা জানি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত যে গ্রন্থটা ছিল সেটার নাম হলো কি? ব্যথার দান। সেটা কোনটা? ব্যথার দান। এটা ছিল কি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বঙ্গভাষায়, যে বঙ্গভাষা সনেট প্রথমে কি কি নামেই লেখা হতো? বঙ্গভাষা আমরা জানি যে বঙ্গভাষা যে সনেট, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। এই সনেটটাকে, এটি সনেটের পূর্ব নাম কি ছিল? কবি মাতৃভাষা। এটার হচ্ছে প্রাচীন নাম কি ছিল? পূর্ব নাম, প্রথম দিকের নাম ছিল কি? কবি মাতৃভাষা। সঠিক উত্তর হবে কি? কবি মাতৃভাষা। তো এই হলো 20টা ছিল বাংলার প্রশ্ন ছিল। এখন দেখেন যে কুইকলি ইজ এক্সাম্পল অফ, এ কুইকলিটা কিসের এক্সাম্পল? এটা কিসের? তো আমরা সাধারণত জানি যে অ্যালয় থাকলে এটা কি হয়? আমরা জানি সেটা অ্যাডভার্ব হয়, তাই না? অ্যালয় থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে আমরা যেটা জানি যে অ্যালয় থাকলে সাধারণত, সবসময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যালয় থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে? কুইকলি, কারণ এটা দ্বারা কি বোঝায়? ক্রিয়ার একটা অবস্থা বুঝেছে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। দেখেন মিল্ক কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কি হবে? অবশ্যই লিটল হবে, লিটল, তাই না? লিটল হবে। এরপর দেন হি ইজ অন অফ দ্য ওয়ানেস্ট ড্যাশ সোসাইটি। দেখেন হি ইজ অন অফ দ্য অনেস্ট ড্যাশ ইন আওয়ার সোসাইটি। তো এই যে অন অফ দ্য এর পরে কি হবে? অবশ্যই প্লুরাল, প্লুরাল যেটা হয় প্লুরাল নাউন হয়। তাহলে এখানে কি হবে? মেন হবে। এখানে প্লুরাল কোনটা? মেন। এরপর দেখেন ড্যাশ ডু ইউ স্মেল ইউর শিওর নেম। ডু ইউ স্পেল ইউর শিওর নেম। খেয়াল করে দেখেন ড্যাশ ডু ইউ স্পেল ইউর শিওর নেম, এখানে ডাব্লিউএস বসাইতে হবে। এখানে কি হবে? হাউ ডু, এখানে কি বসবে? হাউ বসবে। হাউ ডু ইউ স্পেল ইউর শিওর নেম, মানে তোমার যে শিওর নেম, মানে প্রকৃত নামটা তুমি কিভাবে উচ্চারণ করো আর কি, তাই না? তোর নামটা আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করে দেখি, এরপর যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য সিঙ্ক। সিঙ্কের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? এটা তো একদম জানা কথা, সেটা হচ্ছে কি হবে? সাঙ্ক হবে। এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি? সাঙ্ক। এরপর দেখেন হি কেম টু বাংলাদেশ ড্যাশ এপ্রিল 2026। মনে রাখবেন তারিখের আগে কি বসে? ইন বসে। এটা আমরা সবাই জানি, তারিখের আগে কি বসে? ইন বসে। যেহেতু এখানে একটা ডেট দেওয়া আছে, এখানে তারিখ দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে? এখানে গ্যাপে বসবে ইন। এরপর দেখেন আই শ্যাল ওয়েট ফর ইউ ড্যাশ ইউ নট রিটার্ন। দেখেন আই শ্যাল ওয়েট ফর ইউ ড্যাশ ইউ নট রিটার্ন, এখানে গ্যাপে কি বসবে? এটা আমাদের অপশনের উপর ডিপেন্ড করতে হবে যে অপশনে কি কি আছে। দেখি অপশনে কি আছে, যে টিল, আনটিল, ইফ, আনলেস। তো আমরা জানি এখানে কি বসবে? অবশ্যই নিয়ম অনুযায়ী এখানে কি বসে? টিল বসে। এখানে নিয়ম অনুযায়ী কি বসবে? টিল বসবে। তারপর দেখেন আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। দেখেন আলমটা কি? এখানে আলমটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তো সেই অনুযায়ী কি হবে? ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে, তাহলে কি হবে? স্পিক্স হবে। সঠিক উত্তর কি হবে? স্পিক্স হবে। এখানে গ্যাপে কি বসবে? স্পিক্স। এরপর দেখেন ইফ ইউ রিড ড্যাশ, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। খেয়াল করে দেখেন ইফ ইউ রিড ইউ উইল লার্ন, লার্ন এটা মূলত কোন ধরনের সেন্টেন্স? এখানে বলে দিয়েছে। এটা কি সিম্পল হবে? অবশ্যই না, নেগেটিভ হবে। এখানে নেগেটিভের কিছু নেই, নাই। কমপ্লেক্স না কম্পাউন্ড হবে? এটা অবশ্যই কি হবে? কমপ্লেক্স, জটিল বাক্য যেটাকে বলা হয়, তাই না? যেখানে শর্ত যুক্ত থাকে, তাই না? দুইটা খণ্ড বাক্যের দুইটা শুরুতে শর্ত থাকবে, মাঝখানে কমা থাকে, সেমিকোলন থাকে, এগুলো থাকলে এটা কি হবে? অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। কি হবে? কমপ্লেক্স হবে। বুটলেগ মিনস টু, এটা একটা ফ্রেজ। বুটলেগ মানে কি? আমরা জানি বুটলেগ শব্দ অর্থ কি? আমরা জানি বুটলেগ শব্দের অর্থ হচ্ছে স্মাগল। তো আমরা জানি কি যে বুটলেগ শব্দের অর্থ কি? স্মাগল, তাই না? স্মাগল, এটা হলো কি? স্মাগল। এটা তো একদমই আপনাদের মেমোরাইজিং একটা বিষয়। হোয়াটস দ্য অ্যান্টোনিম অফ লনলি। লনলি মানে কি? একাকিত্ব যেটাকে বলা হয়। এটার একাকিত্বের বিপরীত কি? লনলি এর বিপরীত কি হবে? আমরা জানি ক্রাউডেড, মানে যেখানে হচ্ছে অনেক জনসংখ্যা, অনেক মানুষ, যেখানে কি থাকে? মানে হই হুল্লোর পরিবেশ। আর লনলি মানে হচ্ছে একাকিত্ব পরিবেশ, একা। ঠিক আছে। এরপর খেয়াল করে দেখেন পরবর্তীতে দ্য প্যাশেন্স উইল কাম ড্যাশ সুন। খেয়াল করে দেখেন দ্য প্যাশেন্স কাম, দেখেন কি আছে? দ্য প্যাশেন্স উইল কাম ড্যাশ সুন, এটা কি হবে? এখানে উইল কাম রাউন্ড সুন হবে। এখানে অক্সিলারি, এখানে বিশেষ করে ভার্ব হিসেবে, গ্রুপ ভার্ব হিসেবে কি বসবে? এখানে কাম রাউন্ড, কাম রাউন্ড, কাম রাউন্ড এখানে আসবে। এরপর যদি আমরা দেখি দে ট্রাভেলড টু সাভার। দেখেন তারা কি করেছে? ট্রাভেল করেছে, তারা ভ্রমণ করেছে সাভার। অন ফুট, বাই ওয়াকিং, অন দেয়ার ফিট, নাকি বাই ফুট? অবশ্যই আমরা জানি যে অন ফুট। হাঁটা অর্থে কি দেয়? অন ফুট হয়, অন ফুট, তাই না? দে ট্রাভেল টু সাভার
অন ফুট, এখানে কি বসবে কি অন বসবে। এরপর দেখি যে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখেন আ গ্রুপ অফ ব্যাটস ইজ কল্ড, এটাকে কি বলা হয় বলেন দেখি। আ গ্রুপ অফ ব্যাটস ইজ কল্ড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কলোনি। কি বলা হয়? উপনিবেশ, যেটাকে বলে কলোনি হবে। সঠিক উত্তর কি হবে? কলোনি। এরপর এখানে একটা প্রশ্ন আছে, আর রোলিং স্টোন গ্যাদার্স নো, এটা তো একদমই সবার জানা, এটা নো মোস হবে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এরপর দেখা যাক, এরপর দেখেন যে গণিতের বেশ কিছু প্রশ্ন আসছে। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37, আবার পিতা পুত্রের বয়সের গড় কত? পিতা পুত্রের বয়সের গড় হলো 35, তাহলে মাতার বয়স কত? এখানে একটা প্রশ্ন আছে, মাতার বয়স কত? খুবই সহজ, এখানে যেহেতু পিতা মাতা পুত্রের বয়সের গড় কত 37, তাহলে 3 দিয়ে গুণ দেন, 3 7 21 1, হ্যাঁ 3 3 9 আর 2 কত 11, 111। আর এখানে বলছে পিতা পুত্রের বয়সের গড় 35, তাহলে দুইজন, তাহলে এটা কত হয়? 35 দুগুণ 70। মাতার বয়স কত? তাহলে এই 111 থেকে 70 মাইনাস করলে কত হয়? 41। তাহলে সঠিক উত্তর কি হবে? 41 বছর। একদম সিম্পল, কিন্তু এটা যে আহামরি খুব কঠিন তা কিন্তু না। এরপর যেমন আছে এখানে 2n, দেখেন এখানে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, এখানকার 2n প্লাস 1 তম পদ কত হবে? এটা একদম দেখেই বোঝা যাচ্ছে, মানে এটা আর কি, এটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি হবে? 1 হবে। এটা এমনিতেই বোঝা যায় যে এখানে কি হবে? 1 হবে। যেমন হচ্ছে দেখেন, ও 1 থেকে 1 যদি মাইনাস করেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি মাইনাস করেন, তো এখানে মান কত আসে? 1 থেকে 1 গেলে কত? 0 আসে, তাই না? 0 আসে না? তাহলে 2n প্লাস 1, আমরা যদি একদম শর্টকাট টেকনিতে করি, 2 ইন্টু 2n আছে, তাই না? 2 ইন্টু 0 প্লাস কি হবে? 1, তার মানে কি 0 প্লাস 1 মানে কি 1। এখানে উত্তর কি হবে? 1 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? 30-এর 1 হবে। 1 মিলিয়ন ইকুয়াল কত? 1 মিলিয়ন। 1 মিলিয়ন বলতে বোঝায়, মানে সরি 1 বিলিয়ন অর্থ কি? এই যে 1 বিলিয়ন, 1 বিলিয়ন বলতে বোঝায় 1000 মিলিয়নে 1 বিলিয়ন। আচ্ছা 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ, তাই না? তাহলে 10 মিলিয়নে কি হয়? 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 মিলিয়নে কি হয়? 1 কোটি হয়, তাই না? 1 কোটি। তার মানে এখানে কত হচ্ছে? 100 কোটিতে কি হয়? 1 বিলিয়ন হয়। তো সঠিক উত্তর কি হবে? 1000 মিলিয়ন। এবার দেখেন, নাদিমের সাপ্তাহিক আয় 4200 টাকা হলে মে মাসে তার আয় কত? তাহলে মে মাসটা কয় দিনে হয়? আমরা জানি মে মাস হচ্ছে 30 দিনে হয়। 30 দিন নাকি 31 দিন? ধরলাম 30 দিনে হয় মে মাস। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, তার সাপ্তাহিক আয়, সাপ্তাহিক মানে কি? 7 দিনের আয়। তাহলে আমরা একদিনের আয়টা বের করি, 6 সাথে কত হয়? 42, তাই না? 42, তাহলে 600 টাকা। একদিনের আয় যদি 600 হয়, তাহলে 30 দিনের আয় কত? 30 দিয়ে গুণ দেন, 3 6 কত হয়? 18, 1 2 3, 18,000 টাকা। কত টাকা হচ্ছে? 18,000 টাকা। তো সঠিক উত্তর কি হবে? 18,000 টাকা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 18,000 টাকা হবে, 18,000 টাকা। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো। একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করছে, 20 টাকা ক্ষতি হয়ে গেছে। ক্ষতির হার কত? আচ্ছা দেখেন, 480 টাকায় যদি বিক্রি করি, 20 টাকা ক্ষতি হয়, তাহলে ওই দ্রব্যটার প্রকৃত মূল্য কত? 500 টাকা না? 500 টাকা। তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 500 টাকা। এখন 500 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে দেখেন 500 টাকায় ক্ষতি হলো কত টাকা? 20 টাকা। শতকরা হার কত? তাহলে 100 দিয়ে গুণ দেন। তাহলে দেখেন 100 দিয়ে এটা কত হয়? 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, তাহলে সঠিক উত্তর কত হবে? 4%। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? এখানে 4% কি হয়েছে? তার ক্ষতির হার হচ্ছে কি? 4%। খুবই সহজ, কিন্তু একটু বুদ্ধিমত্তা দিয়ে যদি আমরা করি, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এরপর যেমন দেখেন, এই যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে, এই যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটা সঠিক? এ ইকুয়াল বি ইকুয়াল সি, এটা নাকি এ বি ইকুয়াল বি সি? এটা না, এটা একদম সরাসরি একটা সূত্র। তো এটা হচ্ছে কি? বি স্কোয়ার ইকুয়াল এ সি, তাই না? অর্থাৎ এ ইস টু বি, আবার কি বি ইস টু সি। আমরা তো এগুলো তো জানি। তাহলে এই যে প্রথমের সাথে দ্বিতীয় পদ হয়, তাহলে এর সাথে হবে সি, আর ইস টু কি হবে? ইস টু কি হবে? এই দ্বিতীয় সাথে তৃতীয় পদ, তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ এটা যদি আমরা গুণ করি, তাহলে এসি ইকুয়াল কি হয়? এসি ইকুয়াল বি স্কোয়ার হয়, তাই না? অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল এসি। এ তো হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার হবে। এটা তো একদম একদম আপনারা যদি নবম দশম শ্রেণীর যদি আপনারা গণিত বইটা দেখেন, গণিত বইতে একদম কভার পেজে এই সূত্রটি দেওয়া আছে। এবার খেয়াল করে দেখেন, বার্ষিক 5% মুনাফায় কত টাকার মাসিক সুদ? 100 টাকা হবে। কি সুদ? মাসিক সুদ। মাসিক সুদ হলে কি হবে? দেখেন, তো আমরা জানি যে আই ইকুয়াল কি, এখানে হচ্ছে বার্ষিক হার দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, মুনাফায় কত টাকা মাসিক, এখানে এখানে এন এর মান দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে। তো আমরা জানি যে আই ইকুয়াল কি হয়? পি এন আর। তো আমাদের বলছে কত টাকায়, তার মানে পি চাইছে। তাহলে পি ইকুয়াল আমরা জানি আই বাই কি হবে? এন আর। আই এর মান কত? আই এর মান পাইছে 100। এন কত? এন হচ্ছে মাসিক। যদি মাসিক হয় তাহলে 1/12। যত মাস হবে, যদি বলে 3 মাসের, তাহলে 3/12 হবে। এটা তো আপনারা বুঝে নি। আচ্ছা ইন্টু কি হবে? আর এর মান কত? 5%। 5 বাই কত হবে? 100। এখন দেখি, তাহলে 100
5 একে 5, 5 একে 5 আর 12 100 কত হয় 1200। আচ্ছা এই যে 1200 হয়ে গেল। এবার এই 1200কে কি করবো, ওদিকে কি হয়ে যাবে, এটা এখানে গুণ হয়ে যাবে, 1200 উপরে চলে যাবে আর নিচে কি আসবে 5 আসবে। এই তো হয়ে গেল। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। 5 দিয়ে 5 20 100। এবার দেখেন 1200 দিয়ে 20 দিয়ে গুণ করে, তাহলে 12 দ্বিগুণে কত হয় 24, 1 2 3 তিনটা 0, 24,000 টাকা। তাহলে কত টাকা হবে উত্তর 24,000 টাকা। তাহলে খুব সহজেই কিন্তু আমরা কিন্তু উত্তরগুলো করতে পারতেছি। এবার দেখেন এখানে বলছে -4 এবং +3, -4 +3 এর গুণফলকে -2 দ্বারা ভাগ করলে কত হবে। তাহলে -4 আর +3 এটা গুণ করেন, প্লাসে মাইনাসে কি হয় -12 হয়, এটাকে -2 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয় 6 হয় না। তো সঠিক উত্তর কি হবে 6 হবে। খুবই সহজ, একদমই সিম্পল। এরপর দেখা যাক এই যে 5 × 7 × 4 × 2 এটার গুণফল কত হবে, তাই না, এটা গুণফল কত হবে। তো আমরা জানি যে 5 7 কত হয় 35 হয়, তাই না, 35। এই যে 5 7 কত হয়ে গেল 35 হয়ে গেল। 4 2 8, তা 8কে আপনার 35 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। এখানে 8 দিয়ে গুণ করেন, 8 তো 10 মিনিট, এই যে 4 2 8 5 7 এখন গুণ করে ফেলেন তাহলেই তো হয়ে যায়, তাই না। 5 8 40 কত হয় 0, হাতে কত থাকে 4, 3 8 24 আর 4 28। এই তো হয়ে গেল, 28 হয়ে গেছে না। এখন দেখেন 1 2 2 ঘর আগে 10 মিনিট, 2 ঘর আগে 10 মিনিট, তাহলে কোনটা হবে 2.80। সঠিক উত্তর হয়ে গেছে কিনা। তাহলে দেখেন কত সহজে কিন্তু করা যায়, একটু বুদ্ধিমত্তা থাকলেই কিন্তু হয়ে যায়। এবার দেখেন এটার বর্গমূল কত, 0.1 এর বর্গমূল কত, এই যে বর্গমূল নির্ণয় করবেন। তা 10 মিনিটের জন্য এখানে 10 মিনিট তো বসালাম। এবার এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য, এবার এখানে 1 নিলে 1। সঠিক উত্তর কি হবে ক নাম্বার হবে। এটা তো এমনিতে মানে যারা এই বর্গমূল খুব সহজেই মানে যারা করেন নিয়মিত তারা তো এটা দেখা মাত্রই পেরে যাবেন। এবার খেয়াল করে দেখেন, এরপর যদি বলি যে x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এটা করতে বেশ সময় লাগবে, আমি বেশি সময় ক্ষেপণ করব না। এটা উত্তর হবে কত 76। উত্তর কি হবে 76, এটা করে নেবেন। মানে এখন মানে খুব বেশি ব্যাখ্যা আর কি দিচ্ছি না। এবার দেখেন রোমান সংখ্যা xix এর অর্থ কোনটা, xix এর অর্থ কোনটা। আমরা জানি xix, x মানে হলো 10 আর ix মানে হচ্ছে 9, 10 আর 9 কত হয় 19 হয়। তাহলে এটা হলো কি সিম্পল। আসলে যেটাতে কম সময় লাগতেছে সেটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, যেটা বেশি সময় লাগবে সেটা পরবর্তী সময়ে এটাকে ব্যাখ্যা দেওয়া হবে। কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, এটা তো খুব সহজই হয়, তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ এগুলো তো ভাগ করলেই হয়ে যায়। যেমন একটা উদাহরণ যদি দিই 3/4 আছে, অর্থাৎ 3/4। তো এখানে আপনি ভাগ করেন না, এখানে 10 মিনিট শূন্য দেন, তাহলে কত 4 7 28, 4 7 কত হয় 28, 2 10 মিনিট শূন্য 4 5 20, তার মানে কি এটার মান হলো কি 10.75। তাহলে এভাবে আপনি ভাগ করুন, ভাগ করে করে দেখা যায় সব থেকে ক্ষুদ্র মান হলো কি 5/21। তাহলে কোনটার মান হবে, এভাবে ভাগ করে দেখেন 5, এটা কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে কোনটা ক্ষুদ্রতম, কারণ এটা অটোমেটিক্যালি দেখলেই বোঝা যায়। এবার দেখেন ভালো করে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 15 হয়, মানে 2 অঙ্ক, এই একটা অঙ্ক এই একটা অঙ্ক, ধরেন যে 15, এখানে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা অঙ্ক আছে। এই যে দুইটা যে অঙ্ক আছে এই দুইটা সমষ্টি, মানে এই সংখ্যা দুইটার যোগফল হলো 15 এবং গুণফল হলো 56। সংখ্যা দুটি কত, এখন তাহলে এইভাবে করি, 8 7 যোগ করলে কত হয় 15, 9 এর সাথে কত হয় 16, 8 0 8, 9 6 15, তার মানে এই দুইটাতে এমনিতেই বাদ। এবার দেখেন 6 9 কত হয় 54, এটাকে এবার গুণ করলে এই যে 9 6 গুণ করলে 54, আবার 7 8 কত হয় 56, তাহলে মিলে যায় কোনটা ওই 56 15। তাহলে উত্তর হবে কি ক নাম্বার উত্তর হবে, কত হবে 78। কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা, এখানে দেখেন মৌলিক সংখ্যা যেগুলো আছে, যেমন 3 দিয়ে যদি ভাগ করি, 3 7 21, 3 1 3, এটা ভাগ করা যায়। 3 4 12, 2 27, 3 9 7, এটাকে ভাগ করা যায়। 3 দিয়ে 3 2 6, 3 3, এটাকে ভাগ করা যায়। তাহলে এখানে কি উত্তর হবে কি 179, তাহলে এটাও হবে না, ক খ ঘ হবে না, উত্তর হবে কি গ নাম্বার হবে। তো এগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু আমরা কিন্তু করতে পারি। এবার দেখেন ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত, দেখেন ক্রিসেন্ট লেক কোথায়, আমরা জানি ক্রিসেন্ট লেক সংসদ ভবনের পাশেই তো অবস্থিত। এটা একদম সহজ একটা বিষয়। এটা হচ্ছে কোথায় অবস্থিত, ঢাকাতে অবস্থিত। এবার দেখেন বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান। এটা অবশ্যই জানেন যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান, রাষ্ট্রপতি পাঠ করান। তাহলে সঠিক উত্তর কি হবে রাষ্ট্রপতি। এরপর যদি আমরা দেখি গজলডোবা বাঁধ বাংলাদেশে কোন নদীর উজানে অবস্থিত। আমরা জানি যে গজলডোবা যে বাঁধ আছে, এই গজলডোবা বাঁধ হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের একটা নদী আছে, তাই না, লালমনিরহাট নীলফামারী ওখানে আছে, রংপুর লালমনিরহাট নীলফামারী এই জেলাগুলো নিয়ে যে নদী আছে তিস্তা নদী, এটা হচ্ছে মূলত কোথায় তিস্তা নদীর তীরে এটি অবস্থিত গজলডোবা বাঁধ। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে তিস্তা নদী তীরবর্তী জেলা কোনটা, এই যে দেখেন গজলডোবা বাঁধ থেকে আসছে, এবার তিস্তা নদী আসছে, যে কথাটি বললাম তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটা, লালমনিরহাট নীলফামারী রংপুর সবকটি। এখানে যে কয়েকটি জেলা আছে 3টা জেলাতেই কি রয়েছে তিস্তা নদী রয়েছে, তাহলে এখানে উত্তর হবে কি সবকটি। এরপর দেখেন ইংরেজরা কাশিম বাজার কুঠি স্থাপন করে কোন সালে। খেয়াল করে দেখেন ইংরেজরা তো আমাদের দেশে এসেছিল 1600 সালে সম্রাট আকবরের সময় 286 জন বণিক দল নিয়ে। তো তারা কিন্তু এসে 1602 সালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে, মনে রাখবেন
1602 সালে সুরাট নামক জায়গায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। কিন্তু তারা কাশিম বাজারে বাণিজ্য কুঠি কত সালে স্থাপন করে? 1658 সালে। উত্তর হবে কি 1658 সালে তারা কাশিম বাজারে কি করে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি? আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে টোটাল 10টি শাখা রয়েছে, তাই না? এটা তো অনেকদিন ধরে এটা একদম কমন একটা বিষয়। বাংলাদেশ ব্যাংকের শাখা আছে 10টি। এরপর দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হলো 25 বছর। সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। মানে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হলো 25, তবে রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হলো কত বছর? 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে 35 বছর। এবার দেখা যাক বাপেক্সটা কি, খেয়াল করে দেখুন বাপেক্স কোনটা। বাপেক্স হচ্ছে মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, মনে রাখবেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, এটা বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। এই যে সি নাম্বার, গ নাম্বার যে উত্তরটা, এটাই হবে কি সঠিক উত্তর। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে, মুক্তিযুদ্ধের সূচনায় মেজর জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কত নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন? এই জিয়াউর রহমান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু এখন পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। আমরা জানি তিনি মুক্তিযুদ্ধের সূচনা 8 নম্বর সেক্টরে কি ছিলেন? রেজিমেন্টে তিনি কাজ করেছেন বা নিযুক্ত ছিলেন। এরপর দেখা যাক ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অধীনে? এই যে টিআইবি ট্রেডিং কর্পোরেশন, তাই না? ট্রেডিং টিসিবি যেটাকে বলা হয়, টিসিবি, তাই না? টিসিবি বলা হয় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা হচ্ছে মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি কি করে? তাদের কার্যক্রম পরিচালনা করে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, এরপরে যদি দেখি বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? আমরা জানি যে পোস্টাল একাডেমি এটা হচ্ছে কি রাজশাহী জেলায় অবস্থিত, তাই না? এটা হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত। এরপর যদি বলা হয় মাদাগাস্কারের রাজধানীর নাম কি? তো এগুলো তো আপনাদের পড়তে হবে, না পড়লে আসলে এগুলো পড়াতে, এগুলো তার কোনো টেকনিক নাই, পড়তে হবে। আমরা জানি মাদাগাস্কারের রাজধানী হচ্ছে কি আনতানানারিভো, আনতানানারিভো, তার মানে সব থেকে বড় যে নামটা সেটা হলো মাদাগাস্কারের রাজধানী। এবার দেখা যাক ন্যাটো কোন ধরনের সংস্থা? আমরা জানি যে বর্তমানে 32টি সদস্য দেশ ন্যাটোর সদস্য, তাই না? 32টি দেশ ন্যাটো। এটা হচ্ছে ইউরোপিয়ান ভিত্তিক, আমেরিকা ভিত্তিক কি একটা সামরিক জোট। ন্যাটো হবে কি জোট? তাহলে উত্তর হবে এটা একটা সামরিক জোট। এরপর দেখা যাক ইন্তিফাদা বলতে কি বোঝায়? এই যে ইন্তিফাদা, ইন্তিফাদা, ইনকিলাব, ইন্তিফাদা, এই শব্দগুলো হচ্ছে বর্তমানে খুবই পরিচিত একটা শব্দ। তো ইন্তিফাদা শব্দের অর্থ হচ্ছে মূলত অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, যেটাকে অভ্যুত্থান আমরা বলে থাকি, এটাকে বলা হয় কি ইন্তিফাদা বলে। এটা একটা আরবি শব্দ ইন্তিফাদা। বাংলাদেশের কৃষি কার্ডের মাধ্যমে কতজন, বাংলাদেশের কৃষি কার্ডের মাধ্যমে কতজন কৃষক পরিবারকে সরকারি সুবিধা দেয়া হবে? কতজন কৃষক পরিবারকে, যে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, বর্তমান সরকারের একটা নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহার অনুযায়ী তারা 14 এপ্রিল 2026 সালে 14 এপ্রিল প্রথমবারের মতো কার্ড বিতরণ কার্যক্রম সূচনা করে। এর মাধ্যমে 2 কোটি প্রান্তিক কৃষককে কি দেওয়া হবে? সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে তাদেরকে প্রত্যেক বছর 2500 টাকা করে সেই কার্ডে দেয়া হবে এবং 10 ধরনের সুবিধা তারা এখান থেকে পাবে। আইএসবিএন, এটা এই যে দেখেন যে আইএসবিএন, এই কথাটা এটা মূলত কোন বিষয়ের সাথে জড়িত? এটাকে জীববিজ্ঞান, বই প্রকাশনা, চিত্রশিল্প নাকি জিনোম কোড? আমরা জানি দেখবেন বইয়ের পিছনে লেখা থাকে, সুন্দর একটা কিউআর কোড দিয়ে লেখা থাকে আইএসবিএন। এটা হচ্ছে মূলত বই এবং প্রকাশনার সাথে জড়িত একটি বিশেষ একটা টার্ম বা বিশেষ একটা পরিভাষা, আইএসবিএন। এরপর যদি বলা হয় যে ফেনী জেলার পূর্ব নাম কি ছিল? আমরা জানি যে ফেনী জেলার পূর্ব নাম কি ছিল, তাই না? এটা তো আপনাদের পড়তেই হবে। ফেনী জেলার পূর্ব নাম ছিল কি? শমশের নগর। শমশের নগর ছিল কি ফেনী জেলার পূর্ব নাম। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? আপনারা অবশ্যই জানেন যে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা আছে 6টি, যেমন ওসি পরিষদ আছে, নিরাপত্তা পরিষদ আছে, অর্থনৈতিক পরিষদ আছে, সাংস্কৃতিক পরিষদ আছে। তাহলে এখানে মূলত 6টি সংস্থা আছে, অঙ্গ সংস্থা হচ্ছে 6টি। এরপরে দেখা যাক কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নাই? এখানে যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে একটি দেশ আছে যেটা পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল। ওই যে 195টা স্বাধীন দেশের ভিতরে 193টা সদস্য দেশ, 2টা সদস্য নয়। তার মধ্যে হচ্ছে কি তাইওয়ান, তার মধ্যে হলো কি তাইওয়ান। তাইওয়ান আগে সদস্য ছিল কিন্তু এখন সদস্য দেশ নয়। সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হলো পিপিপি এর পূর্ণরূপ কি? আমরা জানি যে পিপিপি যেটাকে বলা হয় প্রাইভেট পাবলিক প্রাইভেট কি পার্টনারশিপ, তাই না? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এর মাধ্যমে সরকার এবং জনগণের যৌথ প্রযোজনায় বা যৌথ উদ্যোগে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করা হবে। দেশের অর্থনীতিতে তারা কি রাখবে? অবদান রাখতে পারবে যৌথভাবে। এটাকে কি বলা হয়? পিপিপি বলা হয়।
তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের এই প্রশ্ন, বাংলাদেশ ডাক বিভাগের যে পোস্টাল অপারেটরের যে প্রশ্নটি, এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করলাম। এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে বাসায় অনুশীলন করবেন, যাতে করে পরবর্তীতে 11 থেকে 20তম গ্রেডে যে চাকরিগুলো পরীক্ষাগুলো আছে এইগুলোতে এই প্রশ্নগুলো থেকে রিপিট হতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। এছাড়াও আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা আমাদের যে হটলাইন নম্বরটি আছে 09644333300, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা পড়াশোনা সংক্রান্ত তথ্যগুলো গ্রহণ করতে পারবেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি www.বিদ্যাবাড়ি.com, এখানে ভিজিট করবেন। এখানে আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর সার্ভিস এখানে আছে। বিশেষ করে প্রতিনিয়ত যে চাকরির যে সার্কুলারগুলো হচ্ছে এবং বিদ্যাবাড়ির যে বিভিন্ন ধরনের বই আছে সেই সবগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের ভিতরে। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, ফেসবুক পেজে প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে চাকরি সংক্রান্ত তথ্যগুলো, নিবন্ধন, প্রাইমারি সমস্ত চাকরির তথ্যগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। অবশ্যই এটার সাথে যুক্ত থাকবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল তো আছেই, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই যে আপনারা এই যে এত সুন্দর যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো উপভোগ করতে পারতেছেন। তো অবশ্যই আমাদের এই সমস্ত ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং কি আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময় আমাদের বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। এই চ্যানেলের সাথে যুক্ত থাকার মাধ্যমে আপনাদের চাকরি প্রস্তুতি দিয়ে যে প্রতিনিয়ত যে বিষয়গুলোতে সম্মুখীন হন, এই বিষয়গুলোকে এখান থেকে সমাধান পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।